where the mind is without fear and the head is held high, where knowledge is free. আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আবার আমরা ইতিহাস ক্লাসে উপস্থিত হয়েছি আর কি, যেটা আমাদের চলছে আলোচনা, যে চ্যাপ্টার আর কি বা অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনার সেকেন্ড টপিক 19 শতকে বাংলার শিক্ষা সংস্কার। গত ক্লাসে যেটা আমরা শেষ করেছিলাম যে 19 শতকে যে শিক্ষা সংস্কারের যে পথ সূচনা করেছিল আর কি বিভিন্ন মিশনারিরা, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং কিছু বিশিষ্ট ব্যক্তিদের দিয়ে প্রথমেই শিক্ষা সংস্কার দিলাম সরকারি উদ্যোগে, বা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে উদ্যোগ নিয়েছিল আর কি সেই উদ্যোগে প্রথমে একটা দ্বন্দ্ব শুরু হয়েছিল আর কি। কী দ্বন্দ্ব সেটা? আগের দিন ক্লাস আলোচনা হয়েছে, বলো দেখিনি কী দ্বন্দ্ব সেটা? হ্যাঁ ঠিক, প্রাচ্য পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্ব, যেখানে আমরা শেষ করেছিলাম আর কি। এবং এই প্রাচ্য পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্বটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, মাধ্যমিকে আসার ক্ষেত্রে আমরা ভালো করে তৈরি করেছি, ক্লাস আলোচনা হয়েছে। এবার ওই যেখানে প্রাচ্য পাশ্চাত্য শিক্ষা দ্বন্দ্বের অবসানটা ঘটলো আর কি, সেটা কোন প্রতিবেদনের মাধ্যমে অবস্থান ঘটেছিল আমি কিন্তু বলেছিলাম, বলো তো? হ্যাঁ ঠিক, 1839 খ্রিস্টাব্দে অকল্যান্ডের প্রতিবেদনের মাধ্যমে এই প্রাচ্য পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্বের অবসান ঘটে। এবার বক্তব্য অকল্যান্ডের প্রতিবেদন বলা হয়েছে, যেখানে বলা হলো যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে টাকাটা বরাদ্দ করছে শিক্ষার ক্ষেত্রে আর কি, সেই টাকাটা অর্থাৎ বছরে 1 লক্ষ টাকা খরচ করা হবে আর কি। সেই 1 লক্ষ টাকাটা কোন খাতে খরচ করা হবে? প্রাচ্য পাশ্চাত্য উভয় শিক্ষার ক্ষেত্রেই খরচ করা হবে আর কি। অর্থাৎ সরকারি উদ্যোগে বা যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেই সঙ্গে গড়ে উঠছে আর কি, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে প্রাচ্য শিক্ষার জন্যও খরচ করা হবে, পাশ্চাত্য শিক্ষার জন্যও খরচ করা হবে আর কি। এইভাবে সমস্যার সমাধান ঘটল আর কি। তাহলে এরপরে নেক্সট পদক্ষেপ বা পরবর্তী পদক্ষেপ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কী নিয়েছিল আর কি। কারণ আমরা দেখেছি যে প্রাচ্য পাশ্চাত্য শিক্ষা দ্বন্দ্বের অবস্থান ঘটানোর জন্য একটা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছিল আর কি, যেটা সমাধান করবে আর কি। তার নাম কী বলেছিলাম? সেই নামটা হচ্ছে গিয়ে জিসিপিআই, অর্থাৎ জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন। তাহলে এই কমিটি আর তো কোনো অস্তিত্ব থাকছে না কি, তাই তো? এর তো সমাধান করা হয়ে গেল আর কি, দুটো ক্ষেত্রেই শিক্ষাক্ষেত্রে খরচ করা হবে আর কি। তখন ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানি বলল যে ভারতবর্ষের শিক্ষার জন্য সরকারি উদ্যোগের একটা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে, সংস্থা আর কি, এডুকেশনাল ডিপার্টমেন্ট আর কি, যেটাই এখন বর্তমান নাম হচ্ছে কি এডুকেশনাল ডিপার্টমেন্ট আর কি, আমাদের শিক্ষা দপ্তর আর কি। তার প্রাথমিক ভিত্তি হচ্ছে গিয়ে 1842 খ্রিস্টাব্দে। 1842 খ্রিস্টাব্দে এই শিক্ষা প্রতিষ্ঠানটা গড়ে তোলা হয়, মানে সংস্থাটা, তার নাম আমরা জানি যে কাউন্সিল অফ এডুকেশন। তাহলে এই জিসিপিআইটাকে পরিবর্তিত হয়ে গেল কিসে?
42 খ্রিস্টাব্দে, তার নাম হচ্ছে গিয়ে কাউন্সিল অফ এডুকেশন। কাউন্সিল অফ এডুকেশন, কাউন্সিল অফ এডুকেশন কত খ্রিস্টাব্দে? 1842 খ্রিস্টাব্দে। এর কাজ কি? এর কাজ হচ্ছে গিয়ে পরবর্তীকালে ভারতবর্ষে কি শিক্ষানীতি নেওয়া হবে, কোন পাঠ্যক্রমকে অন্তর্ভুক্ত করা হবে, সমস্ত কিছু এই কাউন্সিল অফ এডুকেশন দ্বারা নির্ধারিত হবে। এবার দেখা যাচ্ছে যে প্রাচ্য পাশ্চাত্য শিক্ষার ক্ষেত্রে তো টাকা খরচ করা হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলছে, হচ্ছেও তাই, অনেক একাধিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠছে আর কি। কিন্তু ব্রিটিশ সরকারের যে উদ্দেশ্যটা ছিল, কি উদ্দেশ্য ছিল? যে ইংরাজি শিক্ষা প্রবর্তনের মাধ্যমে অল্প বেতনে আমরা সরকারি চাকরি দেবো কাদেরকে? ভারতবর্ষের মানুষকে আর কি। অর্থাৎ সস্তায় ক্লার্কের পোস্টে চাকরি দেবো আর কি, কেরানি, যারা আমাদের কাজকে সহযোগিতা করবে। কিন্তু সেটা হচ্ছে না আর কি। ঠিক সেই সময়তে এইরকম একটা যখন ঘাটতি দেখা যায়, তাদের যে উদ্দেশ্যটা ফুলফিল হচ্ছে না আর কি, সেই উদ্দেশ্য ফুলফিল করার জন্য আর কি, বা পরিপূর্ণ করার জন্য 1844 খ্রিস্টাব্দে একটা আবার প্রতিবেদন ঘোষণা হয় আর কি। সেটাকে, সেই ঘোষণাটাকে বলা হয় এডুকেশনাল ডিসপ্যাচ। কত খ্রিস্টাব্দে? 1844 খ্রিস্টাব্দে। CTIONL, এডুকেশনাল ডিসপ্যাচ। এই এডুকেশনাল ডিসপ্যাচটা কি? এই এডুকেশনাল ডিসপ্যাচ, এটার বক্তব্য হচ্ছে গিয়ে 1844 খ্রিস্টাব্দে তখনকার বড়লাট ছিলেন হচ্ছে গিয়ে ভারতবর্ষের গভর্নর জেনারেল লর্ড হার্ডিঞ্জ। লর্ড হার্ডিঞ্জ বলছে, ঘোষণা করছে যে সরকারি চাকুরির ক্ষেত্রে ইংরেজি শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হবে। আবার বলছি, সরকারি চাকুরির ক্ষেত্রে ইংরেজি শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ যারা ইংরেজি শিক্ষা গ্রহণ করবে, যারা ইংরেজিতে কথা বলতে পারবে, ইংরেজি লিখতে পারবে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে কমিউনিকেশন করতে পারবে, সেই সমস্ত ব্যক্তিদেরকে চাকরির ক্ষেত্রে আগে অগ্রাধিকার। এই ঘোষণাটা করার পরই এটাকে বলা হয় এডুকেশনাল ডিসপ্যাচ বা লর্ড হার্ডিঞ্জের ঘোষণাপত্র বা লর্ড হার্ডিঞ্জের প্রতিবেদনও বলা হয়। কি বলা হয়, কী নাম? 1844 খ্রিস্টাব্দে কে করেছিল? লর্ড হার্ডিঞ্জ। নাম কি? ঘোষণাটার নাম কি? এডুকেশনাল ডিসপ্যাচ বা লর্ড হার্ডিঞ্জের প্রতিবেদন বা ঘোষণা। এই ঘোষণাতে বা বক্তব্য কি বলা হয়েছিল? বলা হয়েছিল যে যারা ইংরাজি শিক্ষায় শিক্ষিত হবে বা সরকারি চাকরির ক্ষেত্রে ইংরাজি শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হবে। এর ফলে আস্তে আস্তে সবাই ইংরেজি শিক্ষার প্রতি ঝোঁক বেড়ে যাচ্ছে আর কি। বাঙালি যে শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায়, যেটা আমরা পেয়েছিলাম আলোচনার মধ্যে, মনে আছে হুতুম প্যাঁচা নকশার, যে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে সরকারি ডিপার্টমেন্টে চাকরি করছে আর কি, এই সেই শ্রেণী আর কি। অর্থাৎ বাংলার, বিশেষ করে বাংলার আর কি, বহু বাঙালি আর কি তখন ইংরেজি শিক্ষার প্রতি ঝোঁক বাড়ছে এবং তারা সেখান থেকে পড়াশোনা ইংরেজি শিক্ষা গ্রহণ করে সরকারি ডিপার্টমেন্টে চাকরি পাচ্ছে আর কি। কারণ ঘোষণা করে দিয়েছে সরকার আর কি। কিন্তু সুনির্দিষ্ট শিক্ষানীতি ভারতবর্ষে কিন্তু নেই। সুনির্দিষ্ট শিক্ষানীতি একদম প্রাইমারি থেকে হায়ার এডুকেশন পর্যন্ত, যখন এখন আমাদের যেন বর্তমান আছে আর কি, প্রাইমারি থেকে প্রাইমারি, হায়ার সেকেন্ডারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, কলেজ, ইউনিভার্সিটি, এই যে একটা সুনির্দিষ্ট শিক্ষানীতি, এটা কিন্তু ভারতবর্ষে তখনও পর্যন্ত বা সেই সময় পর্যন্ত কিন্তু এর কোনো অস্তিত্ব ছিল না। তাহলে সরকার তখন দেখছে, কি দেখছে, ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানি দেখছে, তাহলে একটা সুনির্দিষ্ট শিক্ষানীতিকে প্রবর্তন করতে হবে, তো ব্যবস্থা নিতে হবে আর কি। তখন একজনের ডাক পড়লো আর কি। কোথা থেকে? তার নাম হচ্ছে গিয়ে, আমরা সবাই জানি, নাম শুনেছি অল্প বিস্তর, ক্লাস 8ম শ্রেণীতে সবাই নাম শুনেছি, চার্লস উড। চার্লস উড, এই চার্লস উড কে ছিল? চার্লস উড সাহেব। এই চার্লস উড ছিল বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি। এবার তাহলে বক্তব্য, স্যার বোর্ড অফ কন্ট্রোলটা কি? বোর্ড অফ কন্ট্রোল হচ্ছে গিয়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে নিয়ন্ত্রণ করা, অর্থাৎ ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষের শাসন ব্যবস্থা পরিচালনা করছে, তার ওপরে যে হেড আর কি, সেটা বোর্ড অফ কন্ট্রোল আর কি, যারা নিয়ন্ত্রণ করছে আর কি। সেই বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি হচ্ছে গিয়ে চার্লস উড। সেই চার্লস উড ভারতবর্ষে আসছে, তাকে বললো যে আপনি যান ভারতবর্ষে, সব সার্ভে টার্ভে করে একটা রিপোর্ট দিন, যে রিপোর্টের ভিত্তিতে ভারতবর্ষে একটা সুনির্দিষ্ট শিক্ষানীতি প্রবর্তিত হবে আর কি। এই চার্লস উড যে শিক্ষানীতি বা যে শিক্ষা ব্যবস্থার কথা বলেছিলেন আর কি,
সেটা হচ্ছে গিয়ে নাম হচ্ছে গিয়ে উডের ডেসপ্যাচ বা চার্লস উডের প্রতিবেদন, ইংরেজি বলা হয় উডস ডেসপ্যাচ। উডস ডেসপ্যাচ, চার্লস উডের ডেসপ্যাচ। এই চার্লস উডস ডেসপ্যাচটাকে যেহেতু চার্লস উড এই ঘোষণাপত্রটা বলেছিল, কবে বলেছিল, কবে দিয়েছিল সেটা 1854 খ্রিস্টাব্দে 19শে জুলাই। 1854 খ্রিস্টাব্দে 19শে জুলাই চার্লস উড ভারতবর্ষের সুনির্দিষ্ট শিক্ষানীতি প্রবর্তনের জন্য যে সমস্ত সুপারিশ করেছিল আর কি, সেই সুপারিশগুলোকে একত্রে বলা হয় চার্লস উডের প্রতিবেদন, চার্লস উডের ডেসপ্যাচ, ভারতবর্ষের আধুনিক শিক্ষা ব্যবস্থার প্রাথমিক যে শিক্ষানীতির এই সুপারিশগুলির মধ্যে। এবং বলে রাখা ভালো যে এই যে শিক্ষানীতি উডের ডেসপ্যাচে যেগুলো বলা হয়েছিল আর কি, যে সুপারিশগুলো বলা হয়েছিল সেই সুপারিশগুলোর উপর ভিত্তি করেই কিন্তু আধুনিক শিক্ষা ব্যবস্থার ভিত্তি তৈরি হচ্ছে আর কি। আজকে যে বর্তমানে যে আমাদের শিক্ষা ব্যবস্থা আছে আর কি, তার একদম প্রাইমারি সোর্স অর্থাৎ প্রথম থেকে আর কি, যে আমরা দেখি আর কি যে এর সোর্স কোথায়, একদম কীভাবে শিক্ষানীতিগুলো এলো আর কি, সেটা হচ্ছে কি চার্লস উডের প্রতিবেদন। এই জন্য চার্লস উডের প্রতিবেদনকে বলা হয় ভারতবর্ষের আধুনিক শিক্ষা ব্যবস্থার বা পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের ম্যাগনা কার্টা। এই ম্যাগনা কার্টা জিনিসটা কি? ম্যাগনা কার্টা হচ্ছে কি মহাসনদ। ম্যাগনা কার্টা শব্দটার অর্থ হচ্ছে কি মহাসনদ। এবার এই মহাসনদ ম্যাগনা কার্টা স্যার কী সব বলছেন আর কি, উডের ডেসপ্যাচ, এই উডের ডেসপ্যাচে কী এমন কথা বলা হয়েছিল যে এত গুরুত্ব দেওয়া হচ্ছে আর কি? সেইখানে বলা হয়েছিল চার্লস উড যে প্রতিবেদন বা সুপারিশগুলো করেছিল আর কি, সেই সুপারিশের মধ্যে অন্যতম হচ্ছে গিয়ে ফার্স্ট বক্তব্য হচ্ছে গিয়ে বলা হলো যে প্রাইমারি থেকে একদম উচ্চশিক্ষা পর্যন্ত, প্রাইমারি থেকে তার অনেক প্রস্তাব ছিল, সুপারিশ ছিল, আমি যেগুলো গুরুত্বপূর্ণ যেগুলো কতগুলো বলবো, কারণ এটা মাধ্যমিকের সময় এরকম দেয় যে টিকা লেখো চার্লস উডের প্রতিবেদন, অথবা এরকম প্রশ্ন দেয় যে চার্লস উডের প্রতিবেদন বা উডের ডেসপ্যাচ আধুনিক শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এইভাবে প্রশ্ন আসে আর কি। 4 নম্বরের প্রশ্ন আসে, 2 নম্বরেও প্রশ্ন আসে। তা এই চার্লস উডের যে সুপারিশগুলো আর কি, সেগুলোকে দেখব। প্রথম সুপারিশ হচ্ছে গিয়ে প্রাইমারি শিক্ষা থেকে উচ্চশিক্ষা পর্যন্ত একটা সুনির্দিষ্ট শিক্ষানীতি প্রবর্তন করা হলো আর কি, যেটা ভারতবর্ষে আগে ছিল না। কি বললাম? প্রাইমারি থেকে উচ্চশিক্ষা পর্যন্ত 1 নম্বর। তাহলে আমি একটা লিখছি না আর কি, 1 নম্বর হচ্ছে গিয়ে প্রাইমারি শিক্ষা থেকে উচ্চশিক্ষা পর্যন্ত। এবার সুনির্দিষ্ট শিক্ষানীতি কি স্যার কিসে হবে? ক্লাস 1, 2, 3, 4 যেটা আমরা যেন পড়াশোনা করি আর কি, প্রথমে 1, তারপর 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, তার কলেজ যাচ্ছি, তারপর ইউনিভার্সিটি যাচ্ছি আর কি। এই যে একটা সুনির্দিষ্ট শিক্ষানীতি আর কি প্রবর্তন করা হলো আর কি, এবং বলা হলো যে এই যে শিক্ষা ব্যবস্থা ভারতবর্ষে দেওয়া হবে আর কি, সেখানে কোন ভাষাটাকে গুরুত্ব দেওয়া হবে আর কি। সেখানে প্রথমেই বলা হলো যে প্রাইমারি শিক্ষা, সেকেন্ডারি শিক্ষা, এই সমস্ত শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে মাতৃভাষাকে গুরুত্ব দেওয়া হবে, অর্থাৎ আমাদের মাদার টাং, এবং উচ্চশিক্ষার জন্য ইংরাজি ভাষাকে আর কি। অর্থাৎ যত আমরা উপরের দিকে পড়াশোনা করতে এগিয়ে যাব, তত ইংরেজি শিক্ষাকে গুরুত্ব দেওয়া হবে আর কি। তাহলে এই শিক্ষার ক্ষেত্রে বলা হচ্ছে প্রাচ্যকেও গুরুত্ব দেওয়া হচ্ছে, পাশ্চাত্যকেও গুরুত্ব দেওয়া হচ্ছে আর কি। আবার বলছি, মাতৃভাষাকে গুরুত্ব প্লাস ইংরেজি ভাষার গুরুত্ব। মাতৃভাষা হচ্ছে প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে বেশি গুরুত্ব, যত হায়ার স্টাডি বা উচ্চশিক্ষার দিকে যাব তত ইংরেজি শিক্ষাকে গুরুত্ব দেওয়া হবে আর কি। বেশ, 2 নম্বর গেল। 3 নম্বর ক্ষেত্রে যদি আমি বলি আর কি, সুপারিশের ক্ষেত্রে কী ছিল আর কি, এগুলো দেখবো সব কিন্তু আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থার মধ্যে আছে। কিন্তু 3 নম্বর ক্ষেত্রে যে দেখে যে ভারতবর্ষে শিক্ষা প্রতিষ্ঠান নেই, ছেলেরা কোথায় পড়াশোনা করবে এসে? বিদ্যালয় কোথায়, স্কুল কোথায়, কলেজ কোথায়, ইউনিভার্সিটি কোথায়? খুব কম সংখ্যক ছেলেরা পড়বে কোথায় এসে আর কি। তখন বলি যে সরকারি উদ্যোগে, অর্থাৎ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তখন ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে শাসন ব্যবস্থা পরিচালনা করছে আর কি, ব্রিটিশ পার্লামেন্ট নেয়নি তখনও। তা এই ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানি বা সরকারি উদ্যোগে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে আর কি, মডেল স্কুল, প্রত্যেকটা জেলাতে একটা করে স্কুল তৈরি করা হবে আর কি, সরকারি উদ্যোগে, সম্পূর্ণ সরকারি উদ্যোগে। আমরা জানি আর কি প্রত্যেকটা জেলাতেই সেই সময় তৈরি হয়েছে। আমরা জানি আমাদের মালদা জেলা স্কুল যে প্রতিষ্ঠার ইতিহাস এই উডের ডেসপ্যাচে বলা হয়েছিল যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে বা প্রদেশগুলোতে আর কি, মানে ডিস্ট্রিক্টগুলোতে আর কি একটা করে সরকারি উদ্যোগে স্কুল তৈরি করা হবে, এবং বেসরকারি উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানকেও গুরুত্ব দেওয়া হবে। তাহলে আস্তে আস্তে শিক্ষা প্রতিষ্ঠান বাড়বে এবং ছাত্র সংখ্যা বৃদ্ধি পাবে আর কি।
তাহলে শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলা হলো আর কি। 4 নম্বর ক্ষেত্রে কী বলা হলো, যে শিক্ষা প্রতিষ্ঠান তো গড়ে উঠছে আর কি আমাদের ভারতবর্ষে তখনও পর্যন্ত 1854 সাল সেই সময়কার পর্যন্ত কিন্তু ভারতবর্ষে একটাও ইউনিভার্সিটি নাই, একটাও তখনও পর্যন্ত ইউনিভার্সিটি ছিল না আর কি, বিশ্ববিদ্যালয় নেই আর কি। এখন তো প্রচুর বিশ্ববিদ্যালয় আমাদের, গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় আমাদের আছে আর কি, তা তখনও পর্যন্ত ভারতবর্ষে একটাও বিশ্ববিদ্যালয় নেই। তখন তিনি উডে ডেসপ্লেসে তিনি বললেন আর কি, চার্লস উড বলছেন যে প্রতি 3টে প্রেসিডেন্সি, তখন আমরা জানি 3টে প্রেসিডেন্সি কী কী নাম, একটা হচ্ছে গিয়ে বাংলা প্রেসিডেন্সি, একটা মাদ্রাজ প্রেসিডেন্সি, আর হচ্ছে গিয়ে বোম্বাই প্রেসিডেন্সি। এই 3টে প্রেসিডেন্সিতে বাংলা, মাদ্রাজ, বোম্বাই, এই 3টে প্রেসিডেন্সিতে 3টে বিশ্ববিদ্যালয় তৈরি করা হবে আর কি, যে বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে কি উচ্চ শিক্ষাকে নিয়ন্ত্রণ করবে। এবার এটা কোন চার্লস উডের প্রতিবেদন বলা হলো কি, বাংলা, মাদ্রাজ, বোম্বাইয়ে 3টে প্রেসিডেন্সিতে 3টে বিশ্ববিদ্যালয় তৈরি করা হবে, এবং যেটা এই সুপারিশটা পরবর্তীকালে 1857 খ্রিস্টাব্দে কার্যকরী হয়। আর 57 খ্রিস্টাব্দে জানি বাংলাতে কলকাতায় ক্যালকাটা ইউনিভার্সিটি তৈরি হচ্ছে আর কি। আজকে যে আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি বা কলকাতা বিশ্ববিদ্যালয়, এটা হচ্ছে কি ভারতবর্ষের ফার্স্ট ইউনিভার্সিটি, প্রথম ইউনিভার্সিটি। কোন সুপারিশে হয়েছিল? চার্লস উডের প্রতিবেদনে। ঠিক আছে, তাহলে প্রাইমারি থেকে উচ্চশিক্ষা পর্যন্ত একটা শিক্ষা প্রতিষ্ঠান ঠিকঠাক করে উঠছে আর কি, এবং একাধিক যে কলেজ স্কুল তৈরি হচ্ছে আর কি, সেগুলোকে সরকারও কিন্তু এবার অ্যাফিলিয়েশন দেবে আর কি, অর্থাৎ অনুমতি দেবে আর কি। এইভাবে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠছে, হায়ার এডুকেশন গড়ে উঠলে আর কি। পঠন সিলেবাস কীরকম হবে? সিলেবাসটা আমি বললাম যে মাতৃভাষার গুরুত্ব দেওয়া হবে আর কি, অর্থাৎ প্রাচ্য পাশ্চাত্য উভয় শিক্ষাই এখানে প্রদান করা হবে আর কি শিক্ষা পদ্ধতিতে। নারী শিক্ষা অর্থাৎ স্ত্রী শিক্ষা আর কি, নারী শিক্ষা বিস্তারের ক্ষেত্রেও এখানে বলা হচ্ছে আর কি, নারী শিক্ষা বিস্তারের ক্ষেত্রে উদ্যোগ নেওয়া হবে। 4 নম্বর যদি আমি বলি, তাহলে নারী শিক্ষার ক্ষেত্রেও কিন্তু বলা হলো আর কি, চার্লস উডের প্রতিবেদনে বলা হচ্ছে স্ত্রী শিক্ষা বা নারী শিক্ষার ক্ষেত্রেও সরকার উদ্যোগ গ্রহণ করবে। এবার ভারতবর্ষে সেই সময় আর্থিক অবস্থা ভালো নাই, তা ছাত্ররা কীভাবে ভর্তি হবে? তখন চালু করা হলো মেধাবৃত্তি। মেধাবৃত্তি মানে কি? স্কলারশিপ, যেটা আমরা এখন জানি আসছি স্কলারশিপ, মেধাবৃত্তি। মেধাবৃত্তি অর্থাৎ যারা পড়াশোনাতে, যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনাতে খুব ভালো হবে তাদেরকে সরকার স্কলারশিপ দেবে আর কি। ঠিক আছে, সেই স্কলারশিপের সাহায্যে তারা পড়াশোনা করবে আর কি। চার্লস উডের প্রতিবেদন বলে মেধাবৃত্তি প্রদান করা, সেটা ছাত্রীদেরকেও দেওয়া হবে, নারীদেরকেও দেওয়া হবে, ছাত্রদেরকেও দেওয়া হবে আর কি, অর্থাৎ মেধাবৃত্তির প্রদানের ব্যবস্থা করা হবে, এটা প্রতিবেদন বলা হচ্ছে আর কি। বেশ, এটা গেল। তারপরে এই শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করবে কে? শিক্ষা ব্যবস্থাগুলো নিয়ন্ত্রণ, তখন বলা হলো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আন্ডারে আলাদা শিক্ষা দপ্তর, এডুকেশনাল ডিপার্টমেন্ট, যে এখন আমাদের বর্তমানে আছে যেরকম এডুকেশনাল ডিপার্টমেন্ট, সেই এডুকেশনাল ডিপার্টমেন্ট হচ্ছে গিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে সমস্ত নিয়ন্ত্রণ করবে, সব কিছু নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে প্রতিষ্ঠা হবে। এই কারণে প্রতিষ্ঠা হলো আর কি, চার্লস লর্ড ডালহৌসির আমলে তৈরি করা হলো ডিপিআই, অর্থাৎ ডিপিআই তৈরি করা হলো আর কি। এরপরে শিক্ষা প্রতিষ্ঠানের এই যে নিয়ন্ত্রণ করা সব কিছু হবে, শিক্ষকরা যারা শিক্ষক পড়াশোনা করাবে আর কি, যারা পড়াবে, টিচিং দেবে আর কি, তারা কীভাবে টিচিং দেবে আর কি। এই উডে ডেসপ্যাচে বলা হলো যে টিচারদেরকে জন্য শিক্ষণের ব্যবস্থা আর কি, অর্থাৎ শিক্ষকদেরকে ট্রেনিং দেওয়া হবে আর কি, এবং ট্রেনিংপ্রাপ্ত শিক্ষকরাই ছাত্রদের নিয়ে পড়াবে। এটাও 1854 খ্রিস্টাব্দে চার্লস উডের ডেসপ্যাচে বলা সুপারিশ, অর্থাৎ যেটা আমরা এখন বর্তমানে বলি বিএড এবং ডিএড ট্রেনিং আর কি, সেটাও কিন্তু চার্লস উডের ডেসপ্যাচে বলা হচ্ছে শিক্ষণের ব্যবস্থা করতে হবে আর কি। হলো, তাহলে প্রশাসনিক দিক থেকে, পাঠ্যক্রমের দিক থেকে, প্রতিষ্ঠানের দিক থেকে, সমস্ত দিক থেকে কিন্তু এই সুপারিশে সব কিছুকে নির্দিষ্ট করে দেওয়া হলো, এবং প্রাইমারি থেকে উচ্চশিক্ষা পর্যন্ত একটা নির্দিষ্ট শিক্ষানীতি প্রতিষ্ঠা হলো। এই সুপারিশগুলিকে একত্রে আমরা কি বললাম? চার্লস উডের ডেসপ্যাচ। এই চার্লস উডের ডেসপ্যাচের উপরে ভিত্তি করেই ভারতবর্ষে আধুনিক শিক্ষা ব্যবস্থার ভিত্তি তৈরি হচ্ছে। এই কারণেই এটাকে বলা হয় মহাসনদ। তাহলে মহাসনদ কেন বলা হচ্ছে বোঝা গেল, কারণ এই যে যতগুলি প্রস্তাব দেওয়া হয়েছে বা সুপারিশ দেওয়া হয়েছে তার কম বেশি কিন্তু এখন বর্তমানে আমাদের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আছে আর কি, অর্থাৎ তার উপর ভিত্তি করে আর কি, বোঝা গেল। তাহলে সরকারি উদ্যোগে চার্লস উডের প্রতিবেদন বা চার্লস উডের ডেসপ্যাচের সুপারিশ কতটা গুরুত্বপূর্ণ ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের ক্ষেত্রে আর কি, কোন শিক্ষা ব্যবস্থা? আধুনিক শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আর কি। এবার পরবর্তীকালে সরকারি উদ্যোগে আবার 1800, এটা হচ্ছে কি এটা 4 নম্বরের প্রশ্ন পড়বে,
সংক্ষেপে বলে দিলাম। এরপরে যেটা আছে এটা 2 নম্বরের প্রশ্ন একটা আসে বা 1 নম্বরের প্রশ্ন আসে। 1882 খ্রিস্টাব্দে আবার একটা কমিশন তৈরি হয়, যেটাকে আমরা বলি হান্টার কমিশন। এই হান্টার কমিশন উইলিয়াম হান্টার, এই হান্টার 1882 খ্রিস্টাব্দে লর্ড রিপনের আমলে, তখনকার ভাইসরয় লর্ড রিপনের আমলে উইলিয়াম হান্টারকে সভাপতি করা হলো, যে চার্লস উডের ডেসপ্যাচের যে সুপারিশগুলি সেটা কতটা কার্যকরী হয়েছে আর কি, অর্থাৎ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে কি না, শিক্ষা দপ্তর তৈরি হয়েছে কি না, পাঠ্যক্রম কীভাবে চলছে, কোন জায়গাতে ত্রুটি আছে, কোন জায়গাতে ঠিকঠাক আছে, এগুলোকে বিচার বিশ্লেষণ করে আপনি রিপোর্ট দিন আর কি। এবং উইলিয়াম হান্টারকে এখানে সভাপতি করা হয় এই শিক্ষা কমিশনের, এই জন্য এই কমিশনের নাম হয় হান্টার কমিশন। কত খ্রিস্টাব্দে? 1882 খ্রিস্টাব্দে। এই 1882 খ্রিস্টাব্দের যে শিক্ষা কমিশন যে রিপোর্ট দিয়েছিল আর কি, সেই রিপোর্টের নাম হচ্ছে গিয়ে হান্টার কমিশন। এখানে বিশেষ করে প্রাইমারি শিক্ষার উপরে বেশি জোর দেওয়া হয়েছিল আর কি, প্রাথমিক শিক্ষার কি একদম প্রাথমিক রুট লেভেলের শিক্ষা ব্যবস্থার উপর বেশি জোর দেওয়া হয়েছিল আর কি। এই কারণে এই হান্টার কমিশনের আর একটা নাম হচ্ছে গিয়ে প্রাথমিক শিক্ষা কমিশন নামও পরিচিত আর কি। উইলিয়াম হান্টার সভাপতি ছিল বলে এটা উইলিয়াম হান্টার কমিশন নামও পরিচিত। কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1882 খ্রিস্টাব্দে। এখানে 1 নম্বর বা 2 নম্বরের প্রশ্ন আসতে পারে। তাহলে এই পর্যন্ত আমরা দেখলাম সরকারি উদ্যোগে 19 শতকের বাংলায় শিক্ষা সংস্কারে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছিল। এই পর্যন্ত সবাই বোঝা গেছে, আশা করি সবাই বুঝতে পেরেছ যে 19 শতকের বাংলার যে শিক্ষা সংস্কার, যে মডার্ন এডুকেশন আর কি, আধুনিক শিক্ষা, নতুন শিক্ষা ব্যবস্থা আর কি, সেই শিক্ষা ব্যবস্থার সরকারি উদ্যোগ, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কী কী উদ্যোগ, পরবর্তী ব্রিটিশ পার্লামেন্ট কী উদ্যোগ নিচ্ছে আর কি, তা আমরা 1882 খ্রিস্টাব্দ পর্যন্ত আমাদের সিলেবাসের মধ্যে আছে, আমরা আলোচনা করলাম। তারপর আবার পরে চ্যাপ্টারে অল্প অল্প পাবো আর কি। এটা গেল সরকারি উদ্যোগ আর কি। তাহলে কি শুধুমাত্র ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানি বা সরকাররাই উদ্যোগ নিয়েছিল ভারতবর্ষে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে, শিক্ষা সংস্কারের ক্ষেত্রে? না, কিছু ব্যক্তিগত উদ্যোগও ছিল, আবার কিছু সংস্থাও উদ্যোগ নিয়েছিল আর কি। এই কিছু সংস্থার মধ্যে আমরা জানি ফার্স্ট যেটা আমরা আলোচনা করব ইংরেজি শিক্ষা প্রসারের ক্ষেত্রে, ইংরেজি শিক্ষা প্রসারের ক্ষেত্রে বা পাশ্চাত্য শিক্ষা প্রসারের ক্ষেত্রে, এর পরের টপিকটা আর কি। তাহলে শিক্ষা সংস্কারের ক্ষেত্রে আমরা 3 নম্বর টপিক বা 3 নম্বর ক্ষেত্রে আলোচনা করছি, সেটা হচ্ছে গিয়ে ইংরাজি শিক্ষা প্রসারের ক্ষেত্রে। ইংরেজি শিক্ষা প্রসারের ক্ষেত্রে, ইংরেজি শিক্ষা প্রসারের ক্ষেত্রে শিক্ষা প্রসারে মিশনারিদের ভূমিকা। মিশনারিদের ভূমিকা এবার বলতে মিশনারিদের ভূমিকা শিক্ষা প্রসারে, এটা লিখে নেয় মিশনারিদের ভূমিকা। এটা 4 নম্বরের প্রশ্ন আসতে পারে যে ভারতবর্ষে ইংরাজি শিক্ষা প্রসারের ক্ষেত্রে মিশনারিরা কী ভূমিকা নিয়েছিল। তাহলে এটা যখন আমরা আলোচনা করবো, তাহলে প্রথমেই যা কি যে মিশনারি কারা। স্যার মিশনারি কারা? মিশনারি কাদেরকে বলবো আর কি। মিশনারি হচ্ছে গিয়ে এদেরকে ইউরোপের মানে বলা হয় ধর্মযাজক, অর্থাৎ যে সমস্ত যাজকরা, ধর্মযাজকরা খ্রিস্টান ধর্ম প্রচার করত বা খ্রিস্টান ধর্মাবলম্বী ব্যক্তিরা খ্রিস্টান ধর্ম প্রচারের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা নিত এবং আরও সোশ্যাল বা সামাজিক যে সমস্ত কাজকর্মগুলো করতো আর কি, তাদেরকে বলা হয় মিশনারি আর কি। এরকম বিশিষ্ট কয়েকজন মিশনারি ভারতবর্ষে এসেছিল আর কি। তাদের কাছে আমরা আমাদের ভারতবর্ষের আধুনিক মানুষ আর কি চিরঋণী আর কি। একাধিক পদক্ষেপ গ্রহণ করেছিল আর কি। তার মধ্যে শিক্ষা সংস্কারে তাদের অবদান অন্যতম আর কি। তা বহু মিশনারি ভারতবর্ষে যখন এসেছিল আর কি, আমরা কয়েকটা মিশনারিদের সম্পর্কে আলোচনা করব। সবটা আলোচনা আমাদের সিলেবাসের মধ্যে নেই, আমরা স্বল্প পরিসরের মধ্যে সেই আলোচনার মধ্যে যাবো না আর কি। তা মিশনারি বোঝা গেল মিশনারি কারা আর কি। এবার তারা ভারতবর্ষে এলো ঠিক আছে আর কি, খ্রিস্টান ধর্ম প্রচার করতে আর কি, ভারতবর্ষের মানুষকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করবে আর কি। এসি দেখছে যে ভারতবর্ষের মানুষ তো শিক্ষিত নয়, অশিক্ষিত মানুষ আর কি, এরা শিক্ষা জানে না আর কি। এদের মধ্যে যে শিক্ষা আছে সেই শিক্ষায় এরা এই খ্রিস্টান ধর্মের গুরুত্ব বুঝতে পারবে না, কারণ তাদের মধ্যে কোনো যুক্তিবাদী মনোভাবই নেই। কারণ ভারতবর্ষের বিশেষ করে বাংলা ভারতবর্ষের মানুষ কুসংস্কারযুক্ত। তাহলে এই কুসংস্কারটা যদি তাদের মন থেকে বের করতে হয়, তাহলে কে পারে কুসংস্কার মুক্ত করতে? একটা ব্যক্তির মধ্যে কুসংস্কার ঢুকিয়ে আছে আর কি। সেই প্রাচীন প্রথা, যে প্রথার কোনো সায়েন্টিফিক কোনো ব্যাখ্যাই নেই, বিজ্ঞানসম্মত কোনো ব্যাখ্যা নেই আর কি,
সেই ব্যাখ্যা তার মধ্যে সেই প্রথাগুলি সে মেনে চলে আর কি। তাহলে সেই প্রথা একমাত্র বের করতে পারে বা তার কুসংস্কার মুক্ত সমাজ তৈরি করতে পারে, আমি আগের দিন বলেছি আর কি, কে পারে? সেটা হচ্ছে কি এডুকেশন, শিক্ষা। এবং সেটা কোন শিক্ষা? বিজ্ঞানসম্মত পাশ্চাত্য শিক্ষা আর কি। সেই কারণে মিশনারিরা বলছে যে আগে এদেরকে শিক্ষিত করে তোলো, এদের মধ্যে যুক্তিবাদী মনোভাব তৈরি করো ভারতবর্ষের মানুষের মধ্যে, তবেই তারা খ্রিস্ট ধর্মকে বা খ্রিস্টান ধর্মকে গ্রহণ করবে, ধর্মান্তরিত করতে আমাদেরও সহজ হবে আর কি। এবার তাহলে আমরা বলতেই পারি যে মিশনারিরা ভারতবর্ষে ইংরাজি শিক্ষা প্রসার কেন করেছিল, উদ্দেশ্য কী ছিল? অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে গিয়ে ভারতবর্ষে খ্রিস্টান ধর্ম প্রচারের উদ্দেশ্যেই বিভিন্ন মিশনারিরা ইংরাজি শিক্ষা প্রচার করেছিল। বোঝা গেল এই পর্যন্ত? এবার বক্তব্য যে স্যার তাহলে কারা এসেছিল আর কি, কোন কোন মিশনারিরা কোন কোন সময় এসেছিল, তারা কী কী কাজ করেছিল, ডিটেলসে কাজ আমরা বলবো না, অল্প সংক্ষেপে বলবো আর কি। আমরা এখানে টোটাল 5টা মিশনারি কথা আমরা বলবো আর কি, 5টা মিশনারি সোসাইটির কথা বলবো আর কি। তাহলে 1 নম্বর মিশনারি সোসাইটি, ঠিক আছে, 1 নম্বর মিশনারি সোসাইটি যেটা নাম হচ্ছে কি লন্ডন মিশনারি সোসাইটি। লন্ডন মিশনারি সোসাইটি, ঠিক আছে। এরা কবে এসেছিল ভারতবর্ষে? এরা এসেছিল 1795 খ্রিস্টাব্দে। 1795 খ্রিস্টাব্দে এরা ভারতবর্ষে আসে আর কি। ভারতবর্ষে আসার পরে এই লন্ডন মিশনারি সোসাইটি যখন আসছে আর কি ভারতবর্ষে, তার অন্যতম একজন মিশনারি, তার নাম হচ্ছে রবার্ট মে। 1795 খ্রিস্টাব্দে রবার্ট মে বিশেষ করে চুঁচুড়াতে আর কি একটা ইংরাজি বিদ্যালয় প্রতিষ্ঠা করছে আর কি। এবং শুধু চুঁচুড়াতে নয় আর কি, কলকাতার আশেপাশে অঞ্চলে প্রায় 36টা স্কুল প্রতিষ্ঠা করেছিল আর কি, 36। কারা? লন্ডন মিশনারি সোসাইটি। এরা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলছে আর কি, যাতে সেই শিক্ষা প্রতিষ্ঠানে ভারতীয়রা ভর্তি হবে, ছাত্ররা ভর্তি হবে, যে তারা পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করে তাদের মধ্যে আধুনিকতা প্রসার ঘটবে, যুক্তিবাদী চিন্তা ভাবনা গড়ে উঠবে, এই উদ্দেশ্য আর কি। তারপরে ধর্মান্তরিত ব্যাপারটা আসবে আর কি। কারা? লন্ডন মিশনারি সোসাইটি। তারপরে সেকেন্ড একটা সোসাইটি, 2 নম্বর, এটাকে আমরা বলি চার্চ মিশনারি সোসাইটি। চার্চ মিশনারি সোসাইটি, চার্চ মিশনারি সোসাইটি, মিশনারি সোসাইটি। এরা কবে এসেছিল ভারতবর্ষে? এরা এসেছিল 1799 খ্রিস্টাব্দে, 1799। 1799 খ্রিস্টাব্দে এসেছিল চার্চ মিশনারি সোসাইটি। এরাও কিন্তু এখন বর্তমানে হুগলি, বর্ধমান, কলকাতার পার্শ্ববর্তী অঞ্চল, বহরমপুর, এই মালদহ, ঠিক আছে, তারপরে দক্ষিণ ভারতে বিভিন্ন জায়গাতে তারা তাদের সোসাইটির উদ্যোগে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলছে আর কি। কোন ধাঁচে শিক্ষা প্রতিষ্ঠান? ওই একই, পাশ্চাত্য শিক্ষা দেওয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলছে আর কি, ঠিক আছে। আরেকটা শিক্ষা প্রতিষ্ঠান মিশনারি সোসাইটি 3 নাম্বার, আমি বলছি টোটাল 5টা বলবো। এটা হচ্ছে গিয়ে নাম হচ্ছে গিয়ে ব্যাপটিস্ট মিশনারি সোসাইটি। ব্যাপটিস্ট মিশনারি সোসাইটি, ব্যাপটিস্ট মিশনারি সোসাইটি, মিশনারি সোসাইটি, ঠিক আছে। এই ব্যাপটিস্ট মিশনারি সোসাইটি এরা কবে এসেছিল আর কি? এরা এসেছিল ভারতবর্ষে 1800 খ্রিস্টাব্দে। ব্যাপটিস্ট মিশনারি সোসাইটি এরা কবে এসেছিল ভারতবর্ষে? 1800 খ্রিস্টাব্দে ভারতবর্ষে এসেছিল আর কি। এটা শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে এক প্রধান উদ্যোগ গ্রহণ করেছিল আর কি 3 জন ব্যক্তি আর কি, যাদেরকে বলা হয় এই ব্যাপটিস্ট মিশনারিরা সবথেকে বেশি ভূমিকা পালন করেছিল শিক্ষা বিস্তারের ক্ষেত্রে। 3 জন ব্যক্তি, একজন নাম হচ্ছে গিয়ে উইলিয়াম কেরি, একজন নাম হচ্ছে গিয়ে মার্সম্যান, একজন নাম হচ্ছে গিয়ে উইলিয়াম ওয়ার্ড। আবার বলছি, উইলিয়াম কেরি, মার্সম্যান এবং উইলিয়াম ওয়ার্ড, এই 3 জনকে বলা হয় শ্রীরামপুর ত্রয়ী। শ্রীরামপুর ত্রয়ী, কারণ ব্যাপটিস্ট মিশনারি সোসাইটিটা শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশনারি সোসাইটি প্রতিষ্ঠা করেছিল
শ্রীরামপুরে তারা ছাপাখানা তৈরি করে, ঠিক আছে। শ্রীরামপুরে তারা একটা কলেজ তৈরি করে, যাকে বলা হয় ভারতবর্ষে, বাংলা তথা ভারতবর্ষের প্রথম ডিগ্রি কলেজ 1818 খ্রিস্টাব্দে। এবং এই প্রতিষ্ঠানটা এরাই কিন্তু প্রথম বাংলা ভাষায় পত্রিকা প্রকাশ করেছিল আর কি। এই মিশনারি সোসাইটি প্রথম ভারতবর্ষে বাংলা ভাষায়, বাংলা ল্যাঙ্গুয়েজে, আমাদের যে মাতৃভাষা সেই বাংলা ভাষায় পত্রিকা প্রকাশ করেছিল আর কি। এই মিশনারি সোসাইটি উদ্যোগে 126টা বিদ্যালয়, 126টা বিদ্যালয় তৈরি হয়েছিল আর কি ভারতবর্ষে, বাংলা তথা ভারতবর্ষে। ভাবা যায় একটা মিশনারি সোসাইটি যারা এসেছিল, এবং এরা একাধিক বই ছাপিয়েছিল আর কি, মানে প্রকাশ করেছিল আর কি। উইলিয়াম কেরি একাধিক বই লিখেছিল, মার্কসম্যান বই লিখেছিল আর কি, একাধিক বই বাংলা ভাষায় অনুবাদ হয়েছিল, ইংরেজি ভাষা বইগুলি। আবার কিছু কিছু আমাদের ভারতীয় যে ভারতের যে প্রাচ্য শিক্ষার বই সেগুলি ইংরেজি ভাষায় অনুবাদ হয়েছিল আর কি। বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে ভূমিকা নিয়েছিল এই কোন মিশনারি? ব্যাপটিস্ট মিশনারি সোসাইটি, ঠিক আছে। এটা গেল তাহলে 3টে। 4 নম্বর যদি আমরা বলি, 4 নম্বর একটা আছে, সেটা হচ্ছে স্কটিশ মিশনারি সোসাইটি। স্কটিশ মিশনারি সোসাইটি, ঠিক আছে। এই স্কটিশ মিশনারি সোসাইটির অন্যতম একজন ব্যক্তি, তার নাম হচ্ছে আলেকজান্ডার ডাফ। এই আলেকজান্ডার ডাফ আমাদের রামমোহন রায়ের সাহায্যে আর কি, রামমোহন রায়ের কাছে সাহায্য নিয়েছিলেন আর কি, সাহায্যে তিনি কলকাতায় প্রতিষ্ঠা করেছিলেন জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন। জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন কত খ্রিস্টাব্দে? 1830 খ্রিস্টাব্দে, যেটা এখন বর্তমান নাম হচ্ছে গিয়ে স্কটিশ চার্চ কলেজ। তাহলে স্কটিশ চার্চ কলেজ কবে তৈরি হয়েছিল? 1830 খ্রিস্টাব্দে। তার নাম কী ছিল প্রথম যখন? সেটা হচ্ছে গিয়ে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন। জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন কত খ্রিস্টাব্দে? 1830 খ্রিস্টাব্দে। কে প্রতিষ্ঠা করেছিল? আলেকজান্ডার ডাফ। কার সহযোগিতায়? রামমোহন রায়ের সহযোগিতায়। কোন মিশনারি সোসাইটি লোক ছিল? স্কটিশ মিশনারি সোসাইটি লোক ছিল আর কি, যেটা এখন বর্তমান নাম হচ্ছে গিয়ে স্কটিশ চার্চ কলেজ। এইভাবে প্রশ্ন দিতে পারে, স্কটিশ চার্চ কলেজের পূর্ব নাম কী ছিল, কে প্রতিষ্ঠা করেছিল, কবে প্রতিষ্ঠা করেছিল, কার সহযোগিতা প্রতিষ্ঠা করেছিল, টোটালটা আমি বলে দিলাম আর। 4 নম্বর, এটা 4 নম্বর সোসাইটি। 5 নম্বর একটা সোসাইটি এসেছিল, তার নাম হচ্ছে গিয়ে বেলজিয়ামের জেসুইট মিশনারি সোসাইটি। নাম কি? জেসুইট মিশনারি সোসাইটি। জেসুইট মিশনারি সোসাইটি। এই এদের বাড়ি কোথায়? এদের বাড়ি হচ্ছে গিয়ে বেলজিয়াম। মিশনারি এদের বাড়ি হচ্ছে গিয়ে বেলজিয়াম। বেলজিয়াম থেকে ভারতবর্ষে এসছে শিক্ষা সংস্কারের ক্ষেত্রে, খ্রিস্টান ধর্ম প্রচার করার ক্ষেত্রে আর কি। এরা যে দুটো প্রতিষ্ঠান, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছিল, সেটা হচ্ছে কি আমরা জানি প্রত্যেকেই, খুব গুরুত্বপূর্ণ ইনস্টিটিউট বা শিক্ষা প্রতিষ্ঠান সেন্ট জেভিয়ার্স কলেজ। যে সেন্ট জেভিয়ার্স কলেজের আমরা নাম শুনেছি, সেই সেন্ট জেভিয়ার্স কলেজ কারা প্রতিষ্ঠা করেছিল? সেন্ট জেভিয়ার্স কলেজ প্রতিষ্ঠা করেছিল এই জেসুইট মিশনারি সোসাইটি 1835 খ্রিস্টাব্দে। সেন্ট জেভিয়ার্স কলেজ 1842 খ্রিস্টাব্দে। লরেটো হাউস স্কুল 1835 খ্রিস্টাব্দে সেন্ট জেভিয়ার্স কলেজ প্রতিষ্ঠা করেছে আর কি। এবং আরও একাধিক শিক্ষা প্রতিষ্ঠান এরা গড়ে তুলছে আর কি। এই কারণে বলা হয় যে 19 শতকের বাংলায় তথা ভারতবর্ষে ইংরেজি শিক্ষা প্রসারের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা বা উল্লেখযোগ্য অবদান কাদের ছিল আর কি? এই খ্রিস্টান মিশনারিরা। তারা শুধু ভারতবর্ষে ধর্ম প্রচার করতে আসেনি বা খ্রিস্টান ধর্মান্তরিত করতে আসেনি, তারা ভারতবর্ষের সমাজকে প্রগতিশীলতার পথে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, যুক্তিবাদী মানসিকতা গড়ে তোলার ক্ষেত্রে তারা বুঝেছিল যে এই পাশ্চাত্য শিক্ষাই পারে ভারতবর্ষের মানুষের মধ্যে জাতীয়তাবাদী স্পৃহা তৈরি করতে, ভারতবর্ষের মানুষের মনের মধ্যে কুসংস্কারকে দূর করতে এবং তাদেরকে প্রগতিশীলতার পথে এগিয়ে নিয়ে যেতে। কারণ এই বাঙালি বা ভারতীয়দের মধ্যে সেই জায়গাটা বা সেই সত্তাটা আছে আর কি। এই সত্তাটা জাগিয়ে তোলার ক্ষেত্রে এই মিশনারিরা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে, ঠিক আছে। এটাও কখনো 2 নম্বর প্রশ্ন আসে, 4 নম্বরও প্রশ্ন আসে। ইংরেজি শিক্ষা প্রসারের ক্ষেত্রে বা পাশ্চাত্য শিক্ষা প্রসারের ক্ষেত্রে মিশনারিদের ভূমিকা দিয়ে লিখে কোন কোন মিশনারিরা কবে কবে এসেছিল আর কি, তাদের উদ্যোগে কী কী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল, লাস্টে উপসংহার লিখে কমপ্লিট করা আর কি, ঠিক আছে। আশা করি সবারই এটা বোঝা গেছে। এরপরে যে টপিকটা আমরা আলোচনা করব, স্যার মিশনারিরা গেল, ব্রিটিশ মানে সরকারি উদ্যোগে গেল, তাহলে ভারতবর্ষ মানুষ কিছু করেনি? আমাদের ইন্ডিয়ার ভারতবর্ষ মানুষ কেউ কিছু করেনি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে বা শিক্ষা প্রচারের ক্ষেত্রে? হ্যাঁ, করেছিল। একাধিক ব্যক্তি উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিল। তার মধ্যে আমাদের সিলেবাসের মধ্যে আছে 3 জন ব্যক্তি,
একজনের নাম হচ্ছে গিয়ে রাজা রামমোহন রায়, প্রত্যেকের নাম শুনেছি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, প্রত্যেকের নাম শুনেছি। রাজা রাধাকান্ত দেব, প্রত্যেকের নাম শুনেছি। এছাড়াও আছে প্রসন্নকুমার ঠাকুর, বৈদ্যনাথ মুখোপাধ্যায়, মদনমোহন তর্কালঙ্কার, রামরাম বসু, এরা একাধিক ব্যক্তি ছিল আর কি, যারা শিক্ষা প্রসারের ক্ষেত্রে ভারতবর্ষের ইংরেজি শিক্ষা প্রসারের ক্ষেত্রে হোক বা পাশ্চাত্য শিক্ষা প্রসারের ক্ষেত্রে হোক বা আধুনিক শিক্ষা প্রসারের ক্ষেত্রে হোক গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল আর কি। আমরা যে জায়গাটা এবার আলোচনা করবো সেটা রামমোহন রায় কী ভূমিকা নিয়েছিল আর কি। এটাও 4 নম্বর প্রশ্ন বা 8 নম্বর প্রশ্ন আসে আর কি, যে শিক্ষা রামমোহন 19 শতকের বাংলায় শিক্ষা সংস্কারের ক্ষেত্রে রামমোহন রায় এবং বিদ্যাসাগর কী ভূমিকা ছিল আর কি। 4+4 আসতে পারে, অথবা এরকম দিতে পারে প্রশ্ন যে 19 শতকের বাংলায় শিক্ষা সংস্কার ও সমাজ সংস্কারের ক্ষেত্রে রামমোহন রায়ের ভূমিকা কী ছিল আর কি। ঠিক আছে, তা আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে শিক্ষা সংস্কারের ক্ষেত্রে রামমোহন রায়ের কী ভূমিকা। শিক্ষা সংস্কারে, কোন শিক্ষা সংস্কারে? পাশ্চাত্য শিক্ষা সংস্কারে। শিক্ষা সংস্কারে রামমোহন রায়ের ভূমিকা। এটা আমরা আজ আলোচনা। পাশ্চাত্য শিক্ষা সংস্কারে রামমোহন রায় বলেছে যে আমাদের সমাজ কি সমাজ? কুসংস্কারযুক্ত সমাজ। আমরা ধর্মীয় অন্ধতার মধ্যে পড়ে আছি আর কি, অর্থাৎ ধর্ম অন্ধতা আর কি, ধর্মের মধ্যেই আমরা পড়ে আছি। তার বাইরেও যে সমাজ ব্যবস্থা আছে, তার বাইরেও যে মানুষের জন্য অনেক কিছু কাজ আছে পড়ে আর কি। বা যদি আমরা বলি যে মানুষের মধ্যে কখন সমাজের জন্য বা সোসাইটির জন্য আর কি কিছু করার মানসিকতা গড়ে ওঠে আর কি, তখনই উঠবে যখন একটা উদারনৈতিক ভাবনা চিন্তা আমাদের মধ্যে জাগ্রত করতে পারে। তাহলে এই উদারনৈতিক মানসিকতা যদি জাগ্রত না হয় তাহলে একটা সোসাইটি চলে না, ভালোভাবে চলতে পারে না আর কি। কারণ সবাই যদি নিজে নিজের কথা ভাবে আর কি, তার সোসাইটি চলবে? কখনোই চলতে পারে না। এবং সেই সমাজ যদি আবার কুসংস্কার যুক্ত হয় আর কি, অর্থাৎ কুসংস্কারে ভর্তি, ঠিক আছে, তাহলেও সেই সমাজ কিন্তু বেশি দিন এগিয়ে যেতে পারে, অর্থাৎ সমাজ ডেভেলপমেন্ট ঘটে না। এবং এই যে সমাজটায় তাহলে পথ কোথায়? রামমোহন রায় তাহলে কী বলছে, তাহলে এর পথটা কোথায়? এখান থেকে বেরিয়ে আসার পথ কোথায়? এখান থেকে বেরিয়ে আসার পথ আবার সেই একটাই কথা, এডুকেশন, শিক্ষা আর কি। কোন শিক্ষা? যে শিক্ষার মধ্যে যুক্তিবাদী মননশীলতা তৈরি করতে পারে, যে শিক্ষায় আধুনিকতা প্রসার ঘটায় আর কি, যে শিক্ষার মধ্যে কুসংস্কার থাকবে না, অর্থাৎ কুসংস্কার আমাকে মন থেকে দূরীকরণ করে দেবে আর কি। যেহেতু যুক্তিবাদ তৈরি হচ্ছে আর কি, তাহলে সেটা পারে কোন শিক্ষা পারে? ওটা ধর্মশিক্ষা বা কোনো সংস্কৃত শিক্ষার মধ্যে দিয়ে আবদ্ধ থাকে না বা আবদ্ধ থাকতে পারে না, সেটা হবে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে। রামমোহন রায় বললেন যে 19 শতকের বাংলার সমাজ তখনই উন্নতি হবে যদি এখানে পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠে। এবার পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা গড়ে উঠলে বলে তো হবে না, কাজ করতে হবে, তো বলে দিলাম হয়ে গেল আর কি, তা তো হবে না। রামমোহন রায় কিন্তু একাধিক কর্মসূচি গ্রহণ করেছিলেন আর কি। যে কর্মসূচি যে গ্রহণ করেছিলেন আর কি, যে পথ দেখিয়েছিলেন, সেই পথকে পরবর্তীকালে বিভিন্ন মনীষীরা বা ব্যক্তিরা, প্রবাদপ্রতিম ইতিহাসখ্যাত ব্যক্তিরা এগিয়ে নিয়ে গেছিলেন আর কি। তা এই প্রথম পথপ্রদর্শকের কাজ কে করেছিল? রামমোহন রায় আর কি। ঠিক আছে, এই জন্য আমাদেরকে রামমোহন রায়কে বলা হয় নবজাগরণের অগ্রদূত, ভারত পথিক, আধুনিক ভারতবর্ষের অগ্রদূত, অর্থাৎ আধুনিক ভারতবর্ষের পথ দেখেছি, এই দিকে গেলেই আমাদের দেশ আধুনিকতার পথে পা বাড়াবে। এবার তাহলে রামমোহন রায় এই শিক্ষার ক্ষেত্রে আর কি, অর্থাৎ পার্শ্ব শিক্ষার ক্ষেত্রে তিনি কী ভূমিকা নিয়েছিলেন? তার অন্যতম একজন বন্ধু ছিল হচ্ছে গিয়ে সব থেকে ভালো বন্ধু ডেভিড হিয়ার। ডেভিড হিয়ারের সহযোগিতায় তিনি ডেভিড হিয়ারকে তিনি সহযোগিতা করেছিলেন আর কি হিন্দু কলেজ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে 1817 খ্রিস্টাব্দে। কিন্তু এখানে একটা বিতর্ক আছে আর কি, যে কোনো ঐতিহাসিক বলেন যে না, হিন্দু কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে রামমোহন রায়ের কোনো ভূমিকা ছিল না। কিন্তু এটা ইতিহাসে বিতর্ক না যাব না, কারণ এই কলেজের নামকরণ নিয়ে একটা সমস্যা ছিল আর কি, সেই কারণে রামমোহন রায় নিজেকে এখান থেকে সরিয়ে নিয়ে এসেছিল আর কি। কিন্তু ডেভিড হিয়ারকে সহযোগিতা করেছিল আর কি হিন্দু কলেজ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে।
কবে তৈরি হয়েছিল হিন্দু কলেজ? 1817 খ্রিস্টাব্দে, যেটার এখন বর্তমান নাম হচ্ছে কি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। প্রথমে প্রেসিডেন্সি কলেজ হয়েছিল, এখন বর্তমানে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে। তার এর হিন্দু কলেজ যখন প্রতিষ্ঠা হচ্ছে ঠিক তার আগে আর কি 1815 খ্রিস্টাব্দে 1815 খ্রিস্টাব্দে কলকাতায় 1815 খ্রিস্টাব্দে কলকাতায় তিনি প্রতিষ্ঠা করছেন অ্যাংলো হিন্দু স্কুল। কি প্রতিষ্ঠা করছে? অ্যাংলো হিন্দু স্কুল, যেটা পরবর্তীকালে নাম হয়, যেটা নামকরণ হয় পরে ইন্ডিয়ান একাডেমি। ইন্ডিয়ান একাডেমি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করলো? 1815 খ্রিস্টাব্দে। কোন শিক্ষা প্রসারের ক্ষেত্রে? পাশ্চাত্য শিক্ষা প্রসারের ক্ষেত্রে আর কি। এবার তার যে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠছে আর কি, বা শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে রামমোহন রায় ভূমিকা পালন করছে আর কি, বিভিন্ন বই লেখালেখির ক্ষেত্রে, মানুষের মধ্যে অ্যাওয়ারনেস, সচেতনতা গড়ে তোলার ক্ষেত্রে। তা শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে তার সবথেকে যেটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল যে 1823 খ্রিস্টাব্দে লর্ড আমহার্স্টকে যে চিঠি লেখা আর কি। কেন চিঠি লিখেছিলেন নাকি লর্ড আমহার্স্টকে? কারণ লর্ড আমহার্স্টকে চিঠি লেখার কারণ ছিল যে জিসিপিআই, আমরা আগে পড়েছি আর কি, জিসিপিআইয়ের যে সম্পাদক এইচ উইলসন, সে তখন প্রস্তাব দিচ্ছে যে কলকাতায় সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা হোক আর কি। অর্থাৎ সংস্কৃত চর্চার ওপরে বা প্রাচ্য বিদ্যা বা প্রাচ্য শিক্ষার ওপরেই সরকার বেশি গুরুত্ব দিচ্ছে আর কি। তখন রামমোহন রায় চিঠি লিখছেন লর্ড আমহার্স্টকে আর কি, যে ভারতবর্ষে শিক্ষার ক্ষেত্রে আর কি, বা বাংলার শিক্ষার ক্ষেত্রে মানুষ পাশ্চাত্য শিক্ষার প্রতি বেশি অনুরাগী আর কি। অর্থাৎ ওই প্রাচ্য শিক্ষাকে না, মানে প্রাচ্য শিক্ষার প্রতি বা প্রাচ্য শিক্ষার উপরে অর্থ বরাদ্দ না করে পাশ্চাত্য শিক্ষার উপর অর্থ বরাদ্দ করা হোক, ঠিক আছে। এবং লর্ড আমহার্স্ট যখন এই চিঠিটা দিচ্ছেন আর কি, এটা ইতিহাসের মানে আধুনিক ভারতবর্ষের শিক্ষা প্রসারের ক্ষেত্রে বা শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের ক্ষেত্রে একটা অন্যতম ঐতিহাসিক দলিল বলা হয়। এবং এটা আরেকটা নাম হচ্ছে কি রামমোহনের স্মারকলিপি, ঠিক আছে। পরীক্ষার সময় 2 নম্বরের প্রশ্ন আছে, রামমোহন রায়ের স্মারকলিপি গুরুত্ব লেখা আর কি। অর্থাৎ এই লর্ড আমহার্স্টকে যে চিঠি দিয়েছিল আর কি, সেই চিঠির মূল বক্তব্য হচ্ছে কি বাংলা তথা ভারতবর্ষের মানুষের সুবিধার্থে পরবর্তীকালে আধুনিক সমাজ ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে আপনারা পাশ্চাত্য শিক্ষা প্রসারের ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করুন। পরবর্তীকালে তিনি কলকাতাতে প্রতিষ্ঠা করছেন বেদান্ত কলেজ। বেদান্ত কলেজ, যেখানে আধুনিক শিক্ষা ব্যবস্থাকে তিনি গুরুত্ব দিচ্ছেন আর কি। এছাড়াও 1830 খ্রিস্টাব্দে আমরা দেখলাম যে আলেকজান্ডার ডাফকে সহযোগিতা করছে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে। এবং সমাজ সংস্কার, ধর্ম সংস্কার, শিক্ষা সংস্কারকে তিনি বারবার বলছেন একটাই পাথর, একটাই অস্ত্র, একটাই হাতিয়ার, সেটা হচ্ছে কি আধুনিক পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা। এই আধুনিক পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে তার যে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা, বিভিন্ন পত্রপত্রিকায় লেখা, বিভিন্ন বই প্রকাশ করা, সরকারকে সহযোগিতা করা, সরকারেরকে আবেদন জানানো, এক্ষেত্রে তার যে নিরলস চেষ্টা করেছিলেন আর কি, সেক্ষেত্রে তার শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে তার অবদান গুরুত্বপূর্ণ। তার এই পথকেই পরবর্তীকাল অনুসরণ করেছিলেন অন্যতম ব্যক্তি আমরা জানি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আর সমস্ত যে ভারতবর্ষের প্রবাদপতি ব্যক্তি আছে তারা নাকি, ঠিক আছে। এটা হচ্ছে কি 4 নম্বর ক্ষেত্র আসে, 2 নম্বর ক্ষেত্র আসে, বা সব কোশ্চেন আসবে এখান থেকে। তাহলে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে রামমোহন রায়ের ভূমিকা হলো। এরপরে যে ব্যক্তিটা আমরা পড়বো সেটা হচ্ছে গিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভারতবর্ষের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বিদ্যাসাগরের ভূমিকা এবং নারী শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বিদ্যাসাগরের ভূমিকা। এটা আমরা পরের দিন আলোচনা করব। এবং এইখান থেকে যে আজকে আমরা যে 4টে টপিক আলোচনা হলো, একটা হচ্ছে গিয়ে চার্লস উডের ডেসপ্যাচ 4 নম্বরের ভারতবর্ষে ইংরেজি শিক্ষা বিস্তারের ক্ষেত্রে মিশনারিদের ভূমিকা, আর 3 নম্বর কোয়েশ্চেন হচ্ছে গিয়ে রামমোহন রায়ের ভূমিকা। 4 নম্বর যে টপিকটা সেটা হচ্ছে গিয়ে বিদ্যাসাগর নারী শিক্ষা বিস্তারের ক্ষেত্রে ভূমিকা নিয়েছিল, এটা আমরা নেক্সট দিন আলোচনা করব। এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আর কি।